ধরুন, কখনো কি এমন হয়েছে যে আপনি ফোনটা হাতে তুলেছেন কিন্তু ঠিক পরের মুহূর্তেই ভুলে গেছেন কেন নিয়েছিলেন ফোনটা? জেনেজ হ্যাক্সে আপনাদের স্বাগত। এখানে আমরা দিই সহজ, বিজ্ঞানভিত্তিক আর জীবনে পরীক্ষিত এমন সব কৌশল যা আপনাকে আরও স্মার্টলি চিন্তা করতে, শান্তিতে বাঁচতে আর প্রতিদিন নিজেকে আরও একটু উন্নত করতে সাহায্য করবে। আচ্ছা, আজকের আলোচনার মূল বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের সেই প্রাচীন মস্তিষ্ক আর এখনকার এই হাইপার স্টিমুলেটিং আধুনিক জগতের মধ্যে যে একটা সংঘাত চলছে, ঠিক সেটাই। আর এই দ্বন্দ্বটা কিন্তু আমাদের মনোযোগ, সম্পর্ক, এমনকি মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলছে। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন, এটা একদমই কোনো কাকতালীয় ঘটনা না। এটা আসলে একটা ডিজাইন। আমাদের মনোযোগকে ছিনিয়ে নেওয়ার জন্য এই সিস্টেমটাকেই এভাবে বানানো হয়েছে। চলুন এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটু বড় ছবিটা দেখি, কিভাবে আমাদের মনোযোগকে একেবারে সিস্টেম্যাটিক্যালি হাইজ্যাক করা হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আমরা আজকে 5টা হ্যাক বা কৌশল নিয়ে কথা বলবো। এই 5টা কৌশল আমাদের কন্ট্রোল ফিরে পাওয়ার একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম হ্যাকটা হলো এই ডিজিটাল ক্যাসিনোকে বোঝা। চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন অদৃশ্য শক্তিগুলো আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করছে আর কিভাবে তারা আমাদের সবচেয়ে বেসিক ইনস্টিংক্ট বা প্রবৃত্তিগুলোকে কাজে লাগাচ্ছে। ভাবা যায় প্রায় 89% মানুষ ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম অনুভব করে, মানে ফোনটা ভাইব্রেট করছে না কিন্তু তাদের মনে হচ্ছে করছে। এই একটা ডেটাই তো দেখিয়ে দেয় যে আমাদের ব্রেনকে কতটা গভীরভাবে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। আর এর পেছনের কৌশলটা তো আরও অবাক করার মতো। একবার ভাবুন তো, একটা স্লট মেশিন আর আপনার সোশ্যাল মিডিয়া ফিড, দুটোই কিন্তু একই সাইকোলজিক্যাল ট্র্যাপ ব্যবহার করে। দুটোই আমাদের পরের সম্ভাব্য রিওয়ার্ড বা পুরস্কারের জন্য অপেক্ষা করতে বাধ্য করে। এর পেছনের সাইকোলজিক্যাল প্রিন্সিপালটাকে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। সোজা কথায়, যখন পুরস্কারটা কখন আসবে তা আমরা জানি না, মানে অনিয়মিতভাবে আসে, তখন সেটার প্রতি আমাদের আসক্তি বহু গুণে বেড়ে যায়। ঠিক যেমন একটা লাইক, একটা মেসেজ বা একটা ফানি ভিডিও, এই যে আনপ্রেডিক্টেবল রিওয়ার্ড, এটাই কিন্তু ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মকে এত অ্যাডিকটিভ করে তোলে। এই কথাটা একবার ভাবুন, টিন্ডারে আপনার ব্রেনের যা অবস্থা হয়, একটা স্লট মেশিনের সামনেও কিন্তু কেমিক্যালি ঠিক একই অবস্থা থাকে। মানে আমাদের ব্রেন ভালোবাসা আর লাইকের মধ্যে কোনো পার্থক্য করে না, তার কাছে দুটোই ডোপামিন পাওয়ারের একটা উপায়। আসল কথা হলো, আমরা এমন একটা সিস্টেমে আটকা পড়ে গেছি যেটা আমাদের অ্যাটেনশন বা মনোযোগকেই একটা পণ্যে পরিণত করেছে। তো শুধু যে মনোযোগ হারাচ্ছি তাই না, এই ডিজিটাল জগৎ আমাদের আরও একটা বড় ক্ষতি করছে। এটা আমাদের নিজেদেরকে আর অন্যদেরকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দিচ্ছে আর আমাদেরকে ঠেলে দিচ্ছে একটা অন্তহীন তুলনার ফাঁদে। এটা বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। আমাদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ ধরে রাখার ক্ষমতা এখন একটা গোল্ড ফিশের থেকেও কম। ভাবুন একবার। আর এত কম মনোযোগ নিয়ে একটা গভীর সম্পর্ক তৈরি করা তো প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে এমন একটা জগতে ঢুকে পড়েছি যেটাকে বলা যেতে পারে কম্প্যারিজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এখানে সোশ্যাল মিডিয়া একটা তুলনার মেশিনের মতো কাজ করে, যেখানে আমরা সবার জীবনের হাইলাইট রিলগুলো দেখি আর নিজের জীবনটাকে একটা ডিজাস্টার বলে মনে হয়। আর এই পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচাতে আমরা কি করি? আমরা নিজের অজান্তেই এক ধরনের ডিজিটাল বর্ম বা আর্মার পরে নিই। আমরা ঘোস্টিংয়ের মতো কৌশল ব্যবহার করি, নিজেদের জীবনকে একটা পারফেক্ট ক্যাম্পেইনের মতো করে সাজিয়ে তুলি। এটা হয়তো আমাদের সুরক্ষিত রাখে, কিন্তু আসলে অন্যদের থেকে অনেক দূরেও সরিয়ে দেয় আর সত্যিকারের ভালোবাসা গড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, বাইরের জগৎ কিভাবে আমাদের হাইজ্যাক করছে তা তো দেখলাম। এবার একটু ভেতরের দিকে তাকানো যাক। দেখা যাক এটা আমাদের সেলফ আইডেন্টিটি বা আত্মপরিচয় আর জীবনের আসল মানে খুঁজে পাওয়ার উপর কতটা প্রভাব ফেলছে। অনেকেই আছেন যারা নিজের জন্মদিন বা কোনো পার্সোনাল অ্যাচিভমেন্টকে তেমন পাত্তা দেন না, বলেন এসব কিছু না।
কিন্তু এটা আসলে উদাসীনতা নয়, এটা এক ধরনের প্রোটেকশন বা আত্মরক্ষা, যা হয়তো অতীতের কোনো হতাশা থেকে শেখা। যখন কেউ বলে আমার জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে আসলে বলতে চায় আমার আর স্বীকৃতির দরকার নেই। কিন্তু এর ভেতরের আসল কথাটা হয়তো এমন, আমি আশা করাই ছেড়ে দিয়েছি। সাইকোলজিস্টরা এই আচরণকে বলেন অ্যাভয়েডেন্ট ভ্যালিডেশন বিহেভিয়ার। মানেটা কি? মানে হলো আপনি নিজেকেই বোঝাচ্ছেন যে আপনার কোনো স্বীকৃতির দরকার নেই, কারণ আপনার ভেতরের একটা অংশ ভয় পায় যে আপনি হয়তো সেটা পাবেনই না। আর ঠিক এই কারণেই যারা মুখে বলে যে তারা এইসব কেয়ার করে না, তারাও কিন্তু দিনের শেষে চুপচাপ চেক করে কে তাদের মনে রেখেছে আর কে রাখেনি। তাহলে আসল ম্যাচুরিটি বা পরিপক্কতা কোনটা? আনন্দকে বাতিল করে দেওয়া না, বরং আনন্দকে নতুন করে রিফাইন করা। এর মানে হলো বেঁচে থাকার আনন্দটা ফিল করার জন্য বাইরের কারো অ্যাপ্রুভালের জন্য বসে না থাকা। সেলিব্রেশনটা এখন আর গিফট বা পার্টির বিষয় না, এটা নিজের অস্তিত্বকে স্বীকার করার বিষয়। আর এর পেছনের সাইকোলজিক্যাল প্রসেসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। জন্মদিনগুলো এখন আর শুধু পার্টি নয়, এগুলো যেন এক একটা আয়নার মতো কাজ করে, আমাদেরকে নিজেদের টাইমলাইনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা যা হতে চেয়েছিলাম আর যা হয়েছি তার মধ্যে গ্যাপটা কতটুকু। এই যে সেলফ রিফ্লেকশন, এটাই আসলে ওই উদাসীনতার মূল কারণ, উদাসীনতা নিজে নয়। মনকে কন্ট্রোল করার পর এবার আমাদের শরীরকে একটা রিসেট দেওয়ার পালা। চলুন এবার আমাদের বায়োলজিকে রিবুট করার একটা দারুণ শক্তিশালী আর বিজ্ঞানভিত্তিক উপায় জেনে নেওয়া যাক। কেমন হবে যদি আপনার শরীর মাত্র 48 ঘন্টার মধ্যে নিজেকে পুরোপুরি পুনর্গঠন করে নিতে পারে? এই ইন্টারেস্টিং প্রশ্নটাই আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিযুক্ত উপবাসের সাথে। এটা আমাদের শরীরকে নিজেকে মেরামত করার একটা অবিশ্বাস্য সুযোগ করে দেয়। যখন আমাদের শরীরকে হজমের কাজ থেকে একটু ছুটি দেওয়া হয়, তখন একটা অবিশ্বাস্য সেলফ রিপেয়ার প্রসেস চালু হয়ে যায়। ভাবুন, মাত্র 12 ঘন্টার মধ্যেই ফ্যাট বার্নিং শুরু হয়ে যায়, 18 ঘন্টার মধ্যে গ্রোথ হরমোন বাড়তে থাকে, 36 ঘন্টায় আমাদের কোষগুলোকে পরিষ্কার করার প্রক্রিয়া বা অটোফেজি একদম পিকে পৌঁছে যায়, আর 48 ঘন্টায় আমাদের মেটাবলিজম একটা কমপ্লিট রিসেট পায়। তবে একটা খুব জরুরি কথা, এই পাওয়ারফুল টুলটা কিন্তু সবার জন্য নয়। যেমন গর্ভবতী নারী, ডায়াবেটিসের রোগী যারা ওষুধ নেন, বা যাদের ইটিং ডিসঅর্ডারের হিস্ট্রি আছে, তাদের জন্য এটা বেশ বিপজ্জনক হতে পারে। আর যদি কেউ কোনো দীর্ঘমেয়াদী ওষুধ খান, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা মাস্ট। ওকে, শরীর তো রিবুট হলো, এবার মনকে শান্ত করার পালা। আর এর জন্য স্টিমুলেশনের সাথে আমাদের সম্পর্কটাকে একেবারে গোড়া থেকে বদলাতে হবে। আর তার সেরা উপায় হলো ইচ্ছাকৃত একঘেয়েমি বা ইন্টেনশনাল বোর্ডম। এর জন্য আমরা একটা সহজ 3 ধাপের ইনফরমেশন ডায়েট ফলো করতে পারি। স্টেপ 1, কোনো জাজমেন্টস ছাড়াই শুধু একদিন নিজের ডিজিটাল অভ্যাসগুলো ট্র্যাক করুন। স্টেপ 2, অপ্রয়োজনীয় নোটিফিকেশনসগুলো অফ করুন, যা দরকার নেই তা আনসাবস্ক্রাইব করুন। আর স্টেপ 3, নিজের অভ্যাসে একটা বাধা তৈরি করুন, যেমন ফোনটা অন্য ঘরে রেখে আসা। আমরা প্রায় ভাবি রেস্ট নেওয়ার মানে হলো কোনো ভিডিও দেখা বা স্ক্রল করা, কিন্তু আসল সত্যিটা হলো আমাদের ব্রেন তখনই রিচার্জ হয় যখন আমরা তাকে কোনো ইনপুট না দিয়ে স্থিরতা আর একঘেয়েমির সুযোগ দিই। মনে রাখবেন, আসল বিশ্রাম বেশি কিছু নেওয়াতে নয়, বরং কম কিছু নেওয়াতে আসে। আসলে একঘেয়েমি বা বোরডাম কোনো সমস্যা নয় যেটাকে ফোন দিয়ে সলভ করতে হবে, বরং এটা হলো ক্রিয়েটিভিটি, রিফ্লেকশন আর নতুন আইডিয়া খুঁজে পাওয়ার একটা গেটওয়ে বা প্রবেশদ্বার। যখন আমাদের মনকে কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া হয়, তখনই কিন্তু সেরা আইডিয়াগুলো মাথায় আসে। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, আমরা কি শিখলাম? চলুন আমাদের জীবন ফিরে পাওয়ার এই 5টা কৌশলকে আরেকবার কুইকলি দেখে নিই। 1, বুঝতে হবে যে আমাদের মনোযোগকে ফার্মিং করা হচ্ছে, এই ডিজিটাল ক্যাসিনোটাকে চিনতে হবে। 2, এই অন্তহীন তুলনার খেলা থেকে বেরিয়ে আসতে হবে। 3, নিজের জীবনের মানেটা নিজের শর্তে ঠিক করতে হবে। 4, ফাস্টিংয়ের মাধ্যমে নিজের বায়োলজিকে একটা রিবুট দিতে হবে। আর 5, স্বচ্ছতা খুঁজে পাওয়ার জন্য একঘেয়েমিকে আপন করে নিতে হবে। তো এই আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আপনার কাছেই। আপনার জীবনের কোন অংশটা আপনি সবার আগে রিক্লেম করতে চান বা
ফিরে পেতে চান। তাহলে কোন হ্যাকটা আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন? নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আমাদের পরের জেনেক্স হ্যাকস এপিসোডে।